আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ঘন নিশুতি রাত, বাঁশঝাড়ের ওপর গোল চাঁদটা যেন স্থির হয়ে তার আলো ছড়াচ্ছে। তবে আকাশে মেঘ থাকার কারণে অন্য দিনের তুলনায় আজ আলোটা বেশ মলিন। চাঁদ মামার ও বুঝি আজ বেশ মন খারাপ। বাগানবাড়ির আম গাছটায় হেলান দিয়ে বসে আছে সুখী। আঁচল তার মাটিতে লুটোপুটি খাচ্ছে। চুলগুলো কেমন অগোছালোভাবে খোপা করে রেখেছে। চোখ ঝরছে অবিরাম বর্ষার ধারা। সমস্ত ধরনের অসম বেদনা যেন তার দেহ মন জুড়ে ফুটে উঠেছে। সখীবু, সখীবু, এই সখীবু, কি হয়েছে তোর? পদ্মলতার হাত ধরে ঝাঁকুনিতে ধ্যান ভাঙে সুখীর। চোখ দুটো লাল হয়ে কেমন ফুলে উঠেছে। প্রাণপ্রিয় সখীর দেখা না পেয়ে মন উতলা হয়ে ওঠে সুখীর। কান্না ভেজা কণ্ঠে পদ্মর হাত ধরে জবাব দেয়, আমার সব শেষ হইয়া গেল রে পদ্ম। পদ্মর যেন সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। হঠাৎ কি এমন হলো যে তার সুখীবুর এমন দশা? এমন পরিস্থিতি দেখে পদ্মর ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম। আমায় সবটা খুলে বলবি তো, কি হয়েছে? নিজেকে কোনো রকম ধাতস্থ করে সুখী। অতঃপর গলায় আটকে থাকা দলা পাকানো কথাগুলো একটানে উগরে ফেলে। আজ বিকেলে বড় চাচা দিঘল গ্রাম থেকে আমার বিয়ের সম্বন্ধ নিয়ে আইছে। ছেলে পুলিশের চাকরি করে, বড় ঘরের নাকি অনেক। আব্বা এক কথায় রাজি হইয়া গেছে। কাল বাদে পরশু দেখতে আসবো। যদি সবকিছু ঠিকঠাক থাকে তো কাবিন করে রাইখা দিবে। সুখীর কথা শুনে পদ্ম একদম থ হয়ে যায়। হঠাৎ যেন কোনো রকমের আগাম বার্তা ছাড়াই কাল বৈশাখীর ঝড় শুরু হয়েছে। এমনটা যে হবে কল্পনাতেও ভাবেনি সে। পদ্মকে আরও অবাক করে দেয় সুখী, যখন সে এক লহমায় পদ্মের পা ধরে বসে পড়ে। আমি মাঝিরে ছাড়া বাসুম না রে পদ্ম। কেউ না জানুক, তুই তো জানিস তোর সুখীবু মাঝিরে কত ভালোবাসে। আমার একটাবার মাঝির কাছে নিয়ে যা পদ্ম, তোর পায়ে ধরি। চঞ্চলা চড়ুই পাখির ডানা ভাঙলে যেমন ছটফটিয়ে বেড়ায়, পদ্মরও যেন একই দশা হয়েছে। মাথা দিক বিদিক শূন্য হয়ে ঘুরছে। বারবার মনে হচ্ছে তার সুখীবুর ভালোবাসা মিথ্যা না, তার সুখীবুর চোখের জল মিথ্যা না, কিন্তু সে যে নিরুপায়। অবশেষে সকল চিন্তা চেতনাকে সরিয়ে পদ্ম তার সুখীবুকে নিয়ে এক ছুটে বাঁশঝাড় ছেড়ে জঙ্গল ঘেঁষে সরু পথ ধরে আড়াল হয়ে যায়। পাহাড়ি কোল বয়ে ঝর্ণাধারার মতো ছুটে চলে দুই নবনী কিশোরী। গোলক চাঁদও যেন নিরন্তর তাল মিলিয়ে ছুটছে পিছু পিছু। মঞ্জুর মাঝি গাঙের মাঝখানে নৌকা ঠেকিয়ে উদাস মনে জাল ফেলে বসে আছে। আজকাল কেন জানি তার মন বিনা কারণে ছটফট করে। বেখেয়ালি অবচেতন মনে ভেসে ওঠে কোনো এক উদ্দাম কিশোরীর চিত্ররেখা। এসব অকল্পনীয় ভাবনার মাঝেই দূর হতে কানে ভেসে আসে একজোড়া নূপুরের এলোমেলো ছন্দ। ও মাঝি, আছো নাকি? পদ্মলতার রিনরিনে আওয়াজ কানে আসতেই মঞ্জুর সজাগ দৃষ্টি ফেলে। এত রাতে এই গাঙের ধারে পদ্ম একা একা কি বা দরকারে? মনের মধ্যে একরাশ প্রশ্নের ঝুড়ি সাজাতে থাকে মঞ্জুর। ওপাশ থেকে কোনো উত্তর না পেয়ে পদ্ম ফের ডেকে ওঠে, মাঝি একটু রেহাই দাও, পায়ে ধরি, তোমার কথা আছে, নৌকা ঘোরাও। পদ্মের এমন আকুতি মিনতি শুনে অবাক বনে যায় মঞ্জুর। পর মুহূর্তে বৈঠা ঠেলে এপারে এসে পৌঁছায়। বৈঠা কাদার মধ্যে পুঁতে গামছা কাঁধে এগিয়ে আসতেই থমকে যায়। মলিন জ্যোৎস্না রাতের আলোতে চোখ পড়ে একটু আগে তার মানসপটে ভেসে ওঠা নারীর মুখ। চোখ মুখ জুড়ে যার বিষাদের ছায়া। নত মুখে শক্ত পাথর হয়ে দাঁড়িয়ে আছে। মঞ্জুর মাঝির মনের মধ্যে ছটফটানি যেন আরও এক দফা বেড়ে যায়। কোনো মতে আওড়ায়, কি হয়েছে রে পদ্ম, এত রাইতে তোরা এখানে? পদ্ম নিজেকে শক্ত করে স্বাভাবিক কণ্ঠে বলে, আর কত কষ্ট দিবা আমার বুড়ে? এইবার একটু ফিরা তাকাও। সব বুঝাও কেন তুমি না বোঝার মতো কইরা থাকো? এতদিন আমরা কইছি, তুমি একদিন সত্যি বুঝবা, তারপরে সুখী বুড়ে নিজের কইরা আগলাইয়া নিবা। কিন্তু এখন যে আর সেই সময় নাই মাঝি। পদ্মর শেষের কথা শুনে মাঝি বিস্ময় চোখে শুধু তাকিয়ে থাকে। এতদিন যে ভয়টা করে এসেছিল সেটাই বুঝি সত্য হলো। তোমরা দুজনে কথা কও, আমি ওই পাশটায় আছি। পদ্ম দুজনকে আলাদা করে কথা বলার সুযোগ দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। সুখী নত চোখে পায়ের আঙুল দিয়ে মাটি খুঁড়িয়ে চলছে। তার চোখে নোনা জলের সম্ভার। কান্দন থামাও সুখী। আজ কত মৌসুম পরে মাঝির মুখে নিজের নাম শুনে থমকায় সুখী। এই একটা ডাক শত কষ্টের মাঝেও তার ভেতরে প্রজাপতির ডানা মেলায়। আপনা আপনি চোখ তুলে তাকায় সে। চোখে চোখ রেখে অভিমানী সুরে বলে, আর কত পরীক্ষা নিবা তুমি আমার মাঝি? আমারে পর কইরা দিলে কি তোমার পরীক্ষা শেষ হইব? আমি যে আর পারতেছি না। মঞ্জুরের শক্ত মন ঝলসানো আগুনের উত্তাপে গলে ওঠে।
যে নিষেধ অনুভূতিগুলোকে সে এতদিন মাটি চাপা দিয়ে রেখেছিল, এক মুহূর্তের পশলা বৃষ্টিতে যেন সেগুলো আবার জেগে ওঠে, নিস্তেজ কণ্ঠে শুধায়। কোন গ্রাম? দীঘলগ্রাম, রায়পুর। সুখী মনের ভেতর এক বুক আশা নিয়ে ফের বলে ওঠে, আমারে বিয়া করবা মাসি? করুণ কণ্ঠে এমন আকুল আবেদন মঞ্জুরের সারা শরীরে কম্পন বয়ে যায়। এই অবলা নারীর স্বচ্ছ মনে চাওয়া ইচ্ছেটাকে পূরণ করতে মরিয়া ওঠে, কিন্তু পর মুহূর্তে বাস্তবতার চিত্র তাকে পিছু টান দেয়। বুকের ভেতরে কষ্ট চাপিয়ে হাসি মুখ নিয়ে বলে, বিশ্বাস করো সুখী, আমাকে যদি খোদা তালায় সামর্থ্য দিত, তোমারে আমি ফিরাইয়া দিতাম না। এই গায়ের পানি ছুঁইয়া কইতে পারো তোমার জন্য আমার ভিতর পুড়ে। মাঝির কথা শুনে সুখী অশ্রু ঝরিয়ে বলে, তুমি আমার ভালোবাসার এতই ঠুনকো মনে করছো মাঝি, যারে তুমি দাড়িপাল্লায় মাপতেছো? আমি সুখী শুধু তোমারে ভালোবাসছি, তোমার সামর্থ্য দেখা না। মঞ্জুর এক পলক সুখীর দিকে তাকিয়ে উদাস কণ্ঠে বলে, দুনিয়াটা অনেক কঠিন সুখী, যেখানে টেকা থাকাটাই আসল। এখন তো টাকা দিয়েও ভালোবাসা কেনা যায়। হ্যাঁ, কেনা যায় সত্য। সেই ভালোবাসায় কোনো ভালো থাকে না, কোনো মায়া থাকে না, কোনো বিশ্বাস থাকে না। কাঠের পুতুলের মতো শুধু কখন লাগে হ্যাঁ ভালোবাসি। তো এমন ভালোবাসা তো আমি চাই না মাসি। সুখীর এমন দৃঢ় কণ্ঠে ভালোবাসার সারমর্ম যেন অন্তরে আঘাত হানে মঞ্জুর মাঝির। আচমকাই মনের ভেতরে ফিরে পায় অদম্য সাহস। দূর থেকে কোনো অজানা পেঁচার ডানা ঝাপটানো শব্দটাকে যেন মনে হয়, ভুল মানুষরে তুই মনে ধরিস নাই, সময় থাকতে আগলায় নে, এই তোর সত্য ভালোবাসা। আমার লগে থাকতে পারবা তুমি সুখী? এতক্ষণ যাবৎ যে উত্তরের আশায় ছিল সুখী, সেই কাঙ্ক্ষিত উত্তর পেয়ে সুখীর মনে আশিনা দোলা লাগে। চোখে ঝরে আনন্দের অশ্রু, ভেতর থেকে অবিচল চিত্তে বলে ওঠে, তুমি শুধু একবার আপন কইরা নিয়েই দেখো মাঝি। পদ্ম দূর থেকে দুজন মানব মানবের এমন স্বার্থহীন ভালোবাসা দেখে আপ্লুত হয়। সবাই যে কি কয়, এই যুগে আর বিশুদ্ধ ভালোবাসা পাওয়া যায় না, সব শুধু ধন সম্পদের পরিমাণ করে ভালোবাসে। এগুলো কি তাহলে মিথ্যা? মোটেই না। বরং যারা স্বার্থ দেখে ভালোবাসে তারা আজীবন ভালোবাসার কাঙল হয়ে ঘুরে বেড়ায়। যে সময় বোঝে এর মর্ম, সেই সময়টা অনেক বেশি দেরি হয়ে যায়। তখন না থাকে ভালোবাসা, না থাকে ভালোবাসার মানুষ। ভালোবাসা পাইতেও ভাগ্য লাগে। তবে সুখ জিনিসটা বড্ড চালাক, কঠিন অগ্নি পরীক্ষা নিয়ে তবেই তার স্বাদ মানুষকে নিতে হয়। এই যে যেমন মাঝি আর তার সুখীবু। পদ্ম মনে মনে আকাশপানে চেয়ে বলে, আমার সুখীবুর ভালোবাসায় যেন কারণ নজর না পড়ে। আসলে নজর জিনিসটা খুব খারাপ, একেবারে ধ্বংসের দুয়ারে হাজির করে দেয়। আকাশে ভেসে চলা কালো মেঘের ছায়ার মতো জঙ্গলের এক কোণে বসে থাকা কোনো মাতালের চোখ দিয়ে কালো ছায়া পড়ে ওই দুটো মানবের উপর। থমথমে রাতে পা টিপে টিপে হাঁটছে পদ্ম আর সুখী। পায়ের নুপুরজোলা খুলে শাড়ির আঁচলে বেঁধে নিয়েছে দুজনেই, যেন শব্দ না হয়। সুখীর মনে সকল বিষাদের ছাপ গাঙের পানিতে ধুয়ে এনেছে। প্রকৃতিতে বসন্তের ছোঁয়া না এলেও মনে তার ঠিকই বসন্তের রং মেখে আছে। অবশেষে তার অসীম ভালোবাসার স্বীকারোক্তি মানতে বাধ্য হলো মাঝি। তবে এত কিছুর মধ্যে অজানা ভয়ও কাজ করছে মনে। শেষ অবধি সব ঠিকঠাক হবে তো? আবার এখন আব্বা বড় চাচার সামনে পড়লেও বিপদ, কঠিন জেরার মুখে ফেলবে তাকে। মনে মনে দোয়া করতে থাকে, আল্লাহ আব্বা বড় চাচার কারোর সামনে যেন পড়তে না হয়। আর মনে নানান কিছু ভাবতে সরু জঙ্গলের পথ ছেড়ে কাঁচা মাটির উঁচু সড়কে উঠে পড়ে দুজনে। বেশ কিছু দূর যাওয়ার পথে জমিদার বাড়ির দোতলা বিশিষ্ট অতিথিশালার দক্ষিণে জানালা থেকে সাদা মোড়ানো কাগজ সরাসরি পদ্মলতার গায়ে এসে পড়ে। আচমকা এমন কাণ্ডে পদ্ম ও সুখী দুজনে মৃদু কেঁপে ওঠে। সাদা কাগজটা হাতে নিয়ে পদ্ম জানালার দিকে সরাসরি তাকায়। না, কেউ নেই তো। কাগজে কিছু লেখা আছে কিনা ভাবতেই দুজনে অতিথিশালার গেটের ধারে লাগানো লাইটের কাছে আসে। সাদা কাগজ মেলে ধরতেই দেখে কালো কালিতে ফুটে উঠেছে, ওগো প্রিয়া চিত্তহরিণী, এই আমি এই তুমি, খেলি আন মনে লুকোচুরি, বুঝেও বোঝো না, চেয়েও দেখো না, কেন এত হলে অভিমানী। ওস্তাদ ডাইনে চলেন, জব্বর খবর আছে। কালু মিয়ার কথা শুনে সেলিম ভ্রু কুচকিয়ে দাঁড়িয়ে পড়ে। পান খাওয়া লাল দাঁতগুলো বের করে কালু মিয়া এক রহস্যজনক হাসি দেয়। সেই হাসিতে যেন কোনো টাটকা খবরের হেডলাইন প্রকাশিত পায়। রতনে রতন চিনে, ভূতে চিনে পেতনি। এই কথার সত্যতা সেলিম আর কালু মিয়াকে দেখলেই বোঝা যায়। সেলিম কালু মিয়ার ইঙ্গিত বুঝতে পেরে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তোলে। অতঃপর রাস্তার ধারে আরাম করে বসে বলে, কইয়া ফালাও দেখি কি তোমার জব্বর খবর? চোখ মুখ দেখা তো মনে হইতাছে বিরাট সংবাদ নিয়ে আইছো। কালু মিয়া মুখ ভরা পানের পিক রাস্তার এক পাশে ফেলে নেয়। গামছাটা ভালোভাবে গলার সাথে পেঁচিয়ে রসিয়ে রসিয়ে বলতে শুরু করে, আমাগরে গ্রামটা দেখি আমেদ খানা হয়ে যাইতাছে, সব পাখিরা নাগর ধরতেছে।
সেলিম কালো মিয়ার পেঁচানো কথা বুঝতে না পেরে কপাল ভাঁজ করে নেয়। এত পেঁচাল কে? সোজা কথা সোজাভাবে কইবার পারস না শালা? কালো মিয়া তার বিদগুটে মার্কা হাসি দিয়ে বলে ওঠে, ওস্তাদ সবুর করেন কইতাছি। মতিন সরকারের মাইয়া সুখী আর জাইলাপাড়ার মঞ্জুর মাঝি দুইজনের লগে দুইটিস পিটিস চলতেছে। রাত বিরেতে গাঙ্গের ধারে আইসা দুইজনে পিড়িতের পেঁচাল পারে, আর আপনার পাখি পাহারা দেয়। পদ্মলতার কথা শুনে সেলিমের টনক নড়ে। কি কস? নবগ্রামে তলে তলে এত কিছু হইয়া যাইতেছে আর আমি সেদিন কিছুই জানি না? এটা কোনো কথা হইল? কবে থেকে এই রাসলীলা চলতেছে রে কালু মিয়া? সেলিমের প্রশ্নে কালো মিয়া বেশ ভাবুক দৃষ্টি ফেলে। তা ঠিক কইতে পারুম না ওস্তাদ, তয় কাল রাতে ওই একটু নেশাবানি কইরবার লিগা গাঙের ধারে গেছিলাম, যাইয়া দেখি লীলা কীর্তন চলতেছে। বুঝলাম রে কালু মিয়া, এইবার দেখি আমারও লাগাম টান দেওয়ান লাগবো, তা না হইলে আমার পাখিটাও উঠতে সময় নিব না। সেলিমের কথার ভাঁজে কালো মিয়া প্রত্যুত্তর করে, ওস্তাদ ঠিক কইছে, দিনকাল ভালো না, সুযোগ থাকতে বন্দি করে নেন, না হলে অন্যর খাঁচায় আটকাতে কতক্ষণ। কালো মিয়ার এমন ধারার কথা শুনে চোয়াল শক্ত হয়ে ওঠে সেলিমের। হিসিয়ে বলে ওঠে, এই নবগ্রামে কোনো বাপের বেটার সাহস নেই আমার জিনিসের উপর হাত দেওয়ার। যদি হাত দেয় একেবারে জিন্দা কবর দিয়ে দিমু। দুপুরের উত্তপ্ত রোদে মানুষজন সহ গাছপালারও যেন হাঁসফাঁস অবস্থা। প্রকৃতির মর্জি বোঝা বড় দায়। সকালে দুপুরে রাতে যেন বিভিন্ন রূপে হাজির হয় এই বৃষ্টির বর্ষণ, তো এই রোদের তেজ। অবশ্য কাঠফাটা রোদে গ্রামের মানুষদের জন্য আশীর্বাদ স্বরূপ। বর্ষা বাদলের দিনে যেমন চাষাবাদের ক্ষতি হয়, তেমনি কষ্ট হয় গরু ছাগলের। আজ এমন উজ্জ্বল দিনে নূরজাহান বেগম উঠানে ধান শুকাতে দিয়েছেন। তার স্বামী মজিদ ব্যাপারী মূলত ধানের কারবার নিয়ে ছোটখাটো ব্যবসা করে। এই গায়ের বেশিরভাগ মানুষেরা মজিদ ব্যাপারীকে সৎ হিসেবে চেনে বিধায় তার কাছে ধান বিক্রি বেশি করে। সেই ধান নিয়ে তিনি আবার শহরে মহাজনদের কাছে মধ্যস্থতা করে বিক্রি করেন। পূর্বে বাপদাদাদের আমলে তাদের এই ব্যবসা ছিল সুদূর প্রসারী। পেশাদারিত্ব এর খাতিরে তাই বংশ পরম্পরায় ব্যাপারী পদবি তাদের নামের সাথে যুক্ত হয়েছে। বর্তমানে ভাই বোনদের মধ্যে ভাগবাটোয়ারা করে শুধুমাত্র খেয়ে পড়ে কোনোভাবে বেঁচে থাকার মতো অবস্থা হয়েছে। এর পেছনে আবার রয়েছে নানান শত্রুতার রেশ। আজকে দুপুরের রান্না পদ্ম করেছে। পাকঘরের চালার ওপর সদ্য ওঠা টাটকা পুঁইশাক নিয়ে ভাজি করেছে, মসুরের ডাল আর ছোট মাছ রান্না। মাটির চুলায় রান্না করার দরুন ঘেমে মুখ লালচে বরণ ধারণ করেছে। বারবার শাড়ির আঁচল দিয়ে মুখ মুছলেও এসবে যথেষ্ট অভ্যাস রয়েছে তার। ওদিকে আজ বিকালে গাঙের ধারে তাদের চারকোনার বিশেষ গোল মিটিং রয়েছে। আর এই মিটিংয়ের মূল বিষয় হচ্ছে কাল সুখীর কাবিন কি করে আটকানো যায়। মাথার মধ্যে নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে। সুখীর বাপ চাচারা মানুষ ভালো না, কি রেখে কি যে হবে ভেবেই কুল পাচ্ছে না পদ্ম। এত কি ভাবিস তুই সবসময় পদ্ম? জিজ্ঞেস করলে তো বলবি কিছুই না। চারুর এমন কপট রাগ মাখানো কথা শুনে পদ্ম হেসে ফেলে। মাটির কলস থেকে ঠান্ডা পানি গ্লাসে ঢেলে তরুর দিকে এগিয়ে দিয়ে বলে, বস, পানি খেয়ে নে, ঘেমে কি হয়ে গেছিস। সে তো তুইও ঘেমে গেছিস। পদ্ম সরল কণ্ঠে জবাব দেয়, ও কিছু না, ধান কেমন শুকিয়েছে। চারু এক ঢোক পানি শেষ করে উত্তর দিল, আর এক রোদ দিলেই হয়ে যাবে। শুনলাম কাল নাকি সুখীবুকে দেখতে আসবে দিঘলগ্রাম থেকে। পদ্ম ছোট্ট কণ্ঠে জবাব দেয়। চারু আর চোখে পদ্মকে এক পলক দেখে বলে, মাঝির কি হইব তাইলে? চারুর এমন সোজাসাপটা প্রশ্নের উত্তর খুঁজে পায় না পদ্ম, বরং এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে মশলাপাতির ডালাগুলোতে গুছাতে শুরু করে। পদ্মর এহেন আচরণ খেয়াল করে চারু বেশ সাবলীল ভঙ্গিতে বলে, যাই করিস বুঝে শুনে করিস। ভুলে যাস না সুখীপুর বাপ চাচারা কেমন ধারের মানুষ। তোর মনে আছে শাইলাপুর কথা? শাইলাপুর কথা শুনে পদ্মর হাত থেমে যায়। মনে থাকবে না কেন তার শাইলাপুর কথা? সুখীর আপন ফুপু শাইলা হলেও পদ্ম চারুর কাছে যেন ভিন্ন কেউ ছিল না। নিজের ফুপুদের আদর না পেলেও শাইলাপুর কাছে যা পেয়েছে তা সারা জীবন মনে থাকার মতো। কিছু কিছু মানুষের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও আত্মায় আত্মায় এমন বন্ধন তৈরি হয় যা ইস্পাতের মতো অটুট থাকে। মানুষটা আজ দুনিয়াতে নেই, না আছে তার কোনো স্মৃতি। সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে তার ভাইয়েরা মমিন সরকার ও মতিন সরকার। পদ্ম সবে যখন পঞ্চম শ্রেণীতে ওঠে তখন কোনো এক শীতের সকালে শাইলাপুর মৃত্যুর কথা যেন বজ্রপাতের মতো আঘাত হানে। স্থির নির্বাক স্তব্ধতায় দুবোন তাদের প্রিয় শাইলাপুর অন্তিম যাত্রা দেখে।
পদ্মর চোখ দুটো কেমন ঘোলাটে বর্ণ হয়ে গেছে। এক লহমায় অতীত থেকে ফিরে আসে বাস্তবতায়। হাসপাতালের ডিউটি শেষ করে সানজিদ বসে আছে গাঙের ধারে বটগাছের শিকড়ে। এই ব্যস্ত জীবনে মেডিসিন, ইঞ্জেকশন, অপারেশন এসবের ভিড়ে এই নিরিবিলি জায়গায় এসেছে একটুখানি প্রশান্তির লাভের আশায়। সবুজ লতাপাতাগুলো বাতাসের মৃদু ছোঁয়ায় দুলে দুলে উঠছে। মাছরাঙা পাখির ঠোঁট দিয়ে ঠক ঠক করে গাছ ঠোকানো বেশ কৌতূহলের চোখে দেখছে সানজিদ। গ্রাম বাংলার এমন সহজ সরল রূপে যেন সে প্রতি মুহূর্তে মুগ্ধ হচ্ছে। এতটা কাছ থেকে সে কখনোই প্রকৃতিকে এমন স্বচ্ছ চোখে দেখেনি। হঠাৎ বেয়ারা ফোনের রিংটোনের শব্দে তার মনোযোগে আঘাত হানে। পা সোজা করে পকেট থেকে ফোন বের করে। স্ক্রিনে ভেসে ওঠা মানুষটার নাম্বার দেখেই কপাল কুঁচকে যায়। চরম বিরক্তির মনোভাব নিয়ে সে ফোন কেটে সুইচ অফ করে ফের পকেটে রেখে দেয়। সানজিদ অনেকক্ষণ লক্ষ্য করেছে একটা ছোট নৌকা বেশ কয়েকবার যাচ্ছে আর আসছে। যদি মাছ ধরার ইন্টেনশনই থাকতো তাহলে কি এমন প্রতিনিয়ত নৌকা নিয়ে যাতায়াত করত? মনে মনে এমন প্রশ্ন রেখে সে উঠে সোজা হয়ে দাঁড়ায়। হাসপাতাল থেকে সরাসরি বের হয়ে এখানে এসেছে, ফ্রেশও হয়নি। রোগী দেখে হাত স্যানিটাইজারের কথা মনে আসতেই পকেট থেকে ছোট স্যানিটাইজার বোতলটা বের করে হাত ওয়াশ করে। ডাক্তার স্যারের কি দিনের বেলায় কিছু মিছু খাওয়ার সওয়াল আছে নাকি? এমন উদ্ভট কথা কানে আসতেই সানজিদ পেছন ঘুরে তাকায়। 32 পাটি লাল দাঁতের বাহারওয়ালা কালো মিয়াকে সে এর আগে নবগ্রামে হাটে দেখেছিল। চেহারা স্রোত এলাকার পাতি মাস্তানদের মতো 2 নম্বরে কাজের নজিরও চোখে পড়েছিল। তবে আজকে সাথে পাতি মাস্তানদের নেতাকে দেখতে পায় না। নিশ্চয়ই নেতা সাহেব তার চেলাপেলাদের কোনো কাজে পাঠিয়েছে। স্যারের হাতের জিনিসটা মনে হইতেছে বেশ দামি। একেবারে বোতলের গাও চকচক করতেছে। বহুতকাল ধরে ইচ্ছা আমার এমন দামি জিনিসের স্বাদ নেওয়ার। সানজিদ একবার হাতের স্যানিটাইজার বোতলের দিকে তাকায় তো একবার কালো মিয়ার দিকে। অতঃপর ঠোঁটের কোণে ঈষৎ হাসির রেখা ফুটিয়ে বলে, দামি জিনিসের স্বাদ ফ্রিতে পেতে অনেক সাধনা করতে হয়। তবে তোমার এত ইচ্ছা দেখে দাম নিতে ইচ্ছাই করছে না। খেয়ে দেখো, টেস্ট ভালো, বিদেশি জিনিস পাক্কা। কালো মিয়া এগিয়ে এসে বোতলটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে থাকে। অবাক স্বরে বলে, তয় স্যার এটা মানতেই হইব, বিদেশি করে মাথায় ব্যাপক বুদ্ধি। তা না হলে এত ছোট বোতলে মদ রাহে। আমি শালা বড় বড় বোতলটাই না খাই ধরা গেল মাস দিয়া মোটে 3 বার হাজুতে গেলাম, টাকা দিয়ে আবার বাইরে হইলাম। এইটা পকেটে রাখলে কোনো শালায় তো টের পাইব না। কথাগুলো বলতে বলতে কালো মিয়ার চোখ মুখে খুশির ঝলক ফুটে ওঠে। এতদিনে সে বোধহয় কাজের মতো একটা জিনিসের সন্ধান পেয়েছে। সানজিদ কালো মিয়ার থেকে হ্যান্ড স্যানিটাইজার বোতলটা নিয়ে কানের কাছে গিয়ে বলল, সদর হাসপাতালে এসে এটা খেয়ে যেও। কালো মিয়া কপালে চোখ তুলে জোর কণ্ঠে বলল, এইটা খাইতে হাসপাতালে যাওয়ান লাগবো কেন? সানজিদ মৃদু হেসে বলে, এটা খাওয়ার পর তোমার পেট ওয়াশ করতে হাসপাতালে আসতে হবে। কালো মিয়ার পাল্টা জবাব শোনার আগে সানজিদের চোখে পড়ে সেই এলোকেশী কন্যার ওপর, যে এই মুহূর্তে তার দলবল নিয়ে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। সানজিদ, কালো মিয়া আর তার সাঙ্গপাঙ্গ যেন তাদের গাঙের কিনারায় আসার বাধা স্বরূপ হয়ে দাঁড়িয়ে আছে। পদ্ম এক পলক সানজিদের দিকে তাকিয়েই চোখ ফিরিয়ে নেয়। অন্য দিনের তুলনায় পদ্মলতার মুখটা আজ বেশ শুকনো। ঠোঁটের কোণে নেই কোনো হাসির রেশ। চঞ্চল কন্যাদের ও মাঝে নেই কোনো উচ্ছ্বাস। সানজিদ বেশ ভালোভাবে সবটা পরখ করে নেয়। অতঃপর সেখান থেকে সরে যেতে নিলেই পদ্মর কণ্ঠে শুনতে পায়, ও মাঝি, এদিকে এসো। সানজিদের বুকটা আচমকাই কেঁপে ওঠে এমন আমন্ত্রণ বাণী শুনে। ঘাড় ঘুরিয়ে সে তখনকার সেই ছোট নৌকাটি দেখতে পায়। মনে মনে প্রশ্ন সাজায়, তবে এর জন্যই কি নৌকায় বসা লোকটা তখন থেকে বারে বারে আসা যাওয়া করছিল? পদ্মলতার অপেক্ষাতেই কি ছিল? তবে কি? সানজিদ আর কিছুই ভাবতে পারে না, নিজেকে কোনোভাবে সামলিয়ে নেয়। এমনটা হচ্ছে কেন? সে তো পদ্মলতার কেউ না, না পদ্মলতা তার কেউ হয়। মনের মধ্যে তবুও এমন খচখচ করছে, মনে হচ্ছে যেন তার আপন কেউ। আকাশ কুসুম এসব ভাবতে ভাবতেই হঠাৎই সে খেয়াল করে কালো মিয়া সহ তার 2 সাঙ্গপাঙ্গ চোখ দিয়ে গিলে খাচ্ছে মেয়েগুলোর দিকে। মুহূর্তেই সানজিদের চোখ মুখ শক্ত হয়ে ওঠে, হাতের মুঠো শক্ত করে। কালো মিয়ার গলার সাথে পেঁচানো গামছা ধরে টানতে টানতে জঙ্গলের দিকে রাস্তাটাই চলে যায়। কালো মিয়া সহ তার 2টা সাঙ্গপাঙ্গ যেন বুঝে উঠতে পারে না হঠাৎ কি হচ্ছে। ঢেবা চেকা খেয়ে জঙ্গলের দিকে চলে যায়। এমন দৃশ্য দেখে সুখী, কুড়ি, রিনু এদের মুখে হাসি ফুটলেও পদ্মলতার মনে ফোটে আলাদা বসন্ত ফুল। মনে মনে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে সেই তীক্ষ্ণ ব্যক্তিত্ব মানুষটির ওপর। কিন্তু এটা বললে হয়তো ভুল হবে যে পদ্মলতার চোখ জুড়ে কেবল শুধু কৃতজ্ঞতাই ছিল। এমন হতে পারে শরৎকালে সাদা কাশফুলের আগমনের সাথে সাথে কারো প্রতি তার ভালোবাসাও এসে গেছে। আজ বাড়ির বাহিরে যাওয়া নিষেধ। গম্ভীর ধারালো কণ্ঠের আওয়াজ পেতেই থমকে দাঁড়ায় সুখী।
আর কয়েক পা এগুলোই পদ্মদের বাড়িতে ঢুকে যেতে পারত, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় তার আগেই জমের হাতে ধরা। মাথা নিচু করে ক্ষীণকণ্ঠে সুখী আওড়ায়, চাচা যান বাইরে যামু না, পদ্মর সাথে একটু দরকার ছিল, কথা কইয়াই চইলা আসমু। মমিন সরকার বেশ চতুর লোক, চোখ দিয়েই মানুষের গতিবিধি খুব ভালো করে পরখ করতে পারে। কাল থেকে সুখীর হাবভাবও তার ভালো ঠেকছে না। আজ আবার দেখতে আসবে তারই ঠিক করা পাত্রের পরিবার। 19 থেকে 20 হলে নাক কাটাও তার যাবে। অঘটন এড়াতে সে যেন সদা তৎপর। এত কিসের দরকার আমাকে কও শুনি? সারাদিন তো আঠার মতো জায়গা থাকো, তাও তোমাকে কথা ফুরায় না। সুখী শাড়ির আঁচল হাত দিয়ে মুচড়াতে মুচড়াতে নীরবে তার চাচাজানের কথা শুনতে থাকে, কোনো প্রতিউত্তর করে না। ঘরে যাও, মন্টুরে দিয়া পদ্মরে ডাকাইয়া আনতাছি। একেবারে কিছু না পাওয়ার চেয়ে সামান্য কিছু পাওয়াটাও যেন এখন ঢের। সুখী কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আল্লাহ যে এইটুকু কৃপা করেছেন তাই অনেক। সে ধীর পায়ে মাথা নিচু করে ঘরে চলে যায়। কাল রাতে না খাওয়ার দরুন সকাল সকালই পদ্মর খিদেতে পেট ব্যথা শুরু হয়ে গেছে। বারান্দায় বসে পেঁয়াজ মরিচ দিয়ে পান্তা ভাত মাখছে সে। খেয়ে একটু গরুগুলো বাগান বাড়িতে বেঁধে আয়। সকাল হতে না হতেই ডাকাডাকি শুরু করছে। চারু বাঁশপাতা কেটে মাচার উপর রেখেছে, ওগুলো খেতে দিস। পদ্ম পান্তা ভাত মুখে পুরে মায়ের আদেশ বাণী শুনে মাথা নাড়ায়। মরিচের ঝালটা যেন একটু বেশি, কামড় দিতেই ঝালে ঠোঁট পুড়ে যাচ্ছে তার। নূরজাহান বেগম মেয়ের দিকে এক পলক তাকিয়ে বলেন, সুখী আজ শুধু দেখতে আসবে না, একেবারে বিয়ে কইরা নিয়ে যাইবে। পদ্ম খাওয়া থামিয়ে মায়ের দিকে শীতল চোখে তাকায়। এই মুহূর্তে আর যেন ঝাল লাগছে না তার। আমি সঠিক জানি না। নূরজাহান বেগম তার মেয়ের কথা পুরোপুরি বিশ্বাস করলো কিনা কে জানে। ঝাঁটা হাতে সে তার কাজে চলে গেল। ও পদ্ম আইসিস নাকি বাড়িতে? মন্টু মিয়ার এমন গলা ফাটানো ডাক শুনে পদ্ম খাওয়া ছেড়ে উঠে দাঁড়ায়। কি হয়েছে চাচা, ডাকো কেন? মন্টু মিয়া ব্যস্ত স্বরে বলে ওঠে, তোরে ডাকতেছে সখিবু, এমনই যাইতে কইল। সখীবু ডাকছে শুনে পদ্ম এক মুহূর্ত দাঁড়ায় না, কোনো মতে হাতটা ধুয়ে এক ছুট লাগায় সে। আত খাওয়া পান তার বাটিটা অমনি পড়ে থাকে। বাড়ির মধ্যে পা দিতেই পদ্মর চোখ কপালে ওঠে। এ না এলাহি আয়োজন করে ফেলেছে। শুধু দেখতে আসাতে কেউ এত আয়োজন করে, তাও আবার গ্রামের বিয়েতে। পদ্ম অবাক চোখে চারপাশটা দেখতে দেখতে এগোতে থাকে। লিলুর মা, পটলার মা সব তরকারি কাটতে ব্যস্ত, যেন চোখ তুলে তাকানোর সময়টুকু নেই। আত্মীয় স্বজনের মধ্যে সুখীর ছোট মামা মামি শহর থেকে এসেছে। কে জানে ওবেলায় হয়তো পুরো গোষ্ঠী এসে হাজির হবে। সুখীর দাদি পানে জর্দা পুড়তে পুড়তে পদ্মকে দেখে বলে ওঠে, আহ মরম মেয়ে নো, তোমারে তো চোখেই দেখা যায় না লো, কোন গায়ে পর দেওয়া হন। কুড়ি ঠাকুমা আর এই ফুলবানু যেন দুজন পাতানো বোন। কথাবার্তার চালচলনে একেবারে সব দিক থেকে মিল। আগেরকার মানুষেরা হয়তো বেশিরভাগই এমন ছিল। তাদের কথায় কোনো বাছ বিচার থাকে না, না থাকে কোনো লাগাম। সরল কিন্তু বেশ কড়া। পদ্ম ফুলবানুর দিকে যেতে নিলেই তার চোখে পড়ে সুখীর মা সাজদা খাতুনের ওপর। চোখ মুখ জুড়ে তার বিস্তর চিন্তার আভাস। পদ্মকে দেখা মাত্রই চোখ ইশারা করে তার কাছে আসার জন্য। সাজদা পদ্মকে হাত ধরে একটানে রান্নাঘরের পেছনে আড়ালে নিয়ে যায়। এহেন কর্মকাণ্ডে পদ্ম বেশ ভরকালেও স্বাভাবিক থাকার চেষ্টা করে। একটা সত্য কথা বলবি মা? ছলছলে চোখে সাজদার এমন কণ্ঠস্বর শুনে পদ্মের বুক কেঁপে ওঠে। কি কথা চাচিমা? সুখীর লগে কারোর কিছু আছে? আচমকা এমন ভারী কথা শুনে পদ্মর পা থেকে মাটি সরে যাওয়ার উপক্রম। আশ্চর্য চোখে সে সুখীর মায়ের দিকে তাকিয়ে থাকে। প্রশ্নেরা উকিবুকি করে মনের মধ্যে। তবে কি সবাই জেনে গেছে সুখীর সঙ্গে মাঝির সম্পর্কের কথা? পদ্মর এমন চুপ থাকা দেখে সাজদা খাতুন অসহায় চোখে ফের শুধায়, আমার কাছে আড়াল করিস না মা, আমি তো মা, বুঝবার পারি সব। একই নারীর অংশ কাইডা আলাদা করলেও সেই নারীর টান ঠিকই থাকে। অনেক চাওয়ার পর আল্লাহ আমারে একটা মাইয়া ভিক্ষা দিছে। শাইলার মতো আমার মায়াটাও যদি একই কাজ করে, আমি মইরা যামুরে মা। অনেকক্ষণ ধরে আটকানো কান্নার দমক যেন এক লহমায় বের হয়ে আসে সাজদার। চোখের জল যেন কিছুতেই বাদ মানছে না। পদ্ম শূন্য চোখে তাকিয়ে থাকা ছাড়া কোনো কথা বলতে পারে না। সুখী বাবা, বড় চাচা কেমন অমানুষ তা তো জানো সীমা। নিজের বোনরেও ছাড়ে নাই। যদি জানবার পারে আমার মাইয়াডার একেবারে জানে মাইরা ফেলাইব। তুই সুখীরে বুঝা মা, আমার কোলটা জানি খালি না হয়।
সাজদা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে বাড়ির ভেতরে চলে যায়। পদ্ম স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, পা নাড়ানোর শক্তিটুকু যেন হারিয়ে গেছে। একদিকে কানে বাজতে থাকে আমি মাঝিরে ছাড়া বাঁচব না, আরেকদিকে শুনতে পায় এক মায়ের করুণ আর্তনাদ। বিকাল থেকে সুখীদের বাড়িতে লোকজনের সমাগম বেড়েছে। আয়োজনে বিয়ের থেকে কম কিছু না। আর একটু পরেই পাত্রপক্ষরা চলে আসবে। মতিন সরকার বাড়ির বাইরেই দাঁড়িয়ে সবকিছু তদারকি করতে ব্যস্ত। পান থেকে চুন খসলে যেন ধমকে ধমকে বাড়ি মাথায় করে তুলছে। এ বাড়ির মহিলারা পুরুষদের ভয়ে সবসময় তটস্থ হয়ে থাকে, চোখ তুলে তাকিয়ে কথা বলার সাহস কারো নেই। মমিন সরকার হলো এ বাড়ির কর্তা। লিলুর মা বাইরে উঠান ঝাড় দিতে এসে এমন ধমকাধমকি দেখে মুখ বাঁকিয়ে নিজেই বলতে থাকে, বুনে তো মুখে চুনকালি মাখাইয়া পরক পার হইছে, এখন সেই চুনকালি মোছার লাইগা মাইয়াডারে এত তাড়াতাড়ি বিয়া দিতেছে। তাছাড়া এ বাড়ির কীর্তিকলাপ শুনলে তো কেউ ছাওয়াল দিতে রাজি হইব না। সুখী উদাস চোখে জানালার দিকে এক মনে তাকিয়ে আছে। বাড়ির সবার কার্যকলাপ তার ভালো ঠেকছে না। ওদিকে পদ্ম তখন দেখা না করেই চলে গেল কেন, এ প্রশ্ন সে কিছুতেই মন থেকে দূর করতে পারছে না। কি যেন হারানোর ভয় তাকে কুরকুর করে খাচ্ছে। চারদিকে সবকিছুই বিষের মতো লাগছে তার। সুখী বউ, তুমি এখনো দেখি কিছুই সাজো নাই। চারুর কণ্ঠ পেয়ে সুখী চোখ তুলে তাকায়, অতঃপর অভিমানে শুধায়, হ্যাঁ রে চারু, পদ্ম বুঝি অনেক ব্যস্ত, আমার সাথে দেখা করার সময় হয় না। চারু সুখীর নতুন শাড়ি গায়ে ধরে দেয়ালে লাগানো আয়নায় দেখতে দেখতে বলে, তো ব্যস্ত হবে না, তার সখীর বিয়ে বলে কথা। চারুর এমন অকপটে মজা সুখীর গায়ে কাটার মতো লাগে। চারু আয়নার মধ্যে সুখীর অন্ধকারে জড়ানো মুখ দেখে থমকায়, শাড়ি রেখে সুখীর কাছে গিয়ে বলে, মঞ্জুর ভাইয়ের জন্য তোমার মন পড়ছে সুখীবু, তাই না? মাঝের কথা শুনে সুখী আরো যেন ভেঙে পড়ে, কণ্ঠরোধ হয়ে আসে। মুখে কিছু না বললেও চারু ঠিকই বুঝতে পারে সুখীবুর ভেতরে কি চলছে। কি হইল? এতক্ষণও দেখি তৈরি হও নাই। ছেলের বাড়ির মানুষ আয়সা পড়ছে প্রায়, তাড়াতাড়ি তৈরি হও। মতিন সরকার মেয়ের উদ্দেশ্যে কথাগুলো বলে সাজদা বেগমকে ডাকতে থাকেন। সাজদা হন্তদন্ত পায়ে ছুটে আসে। ঠিক তার পিছু পিছু ঘরে প্রবেশ করে ফুলবানু। গয়নাগাটি কিছু বাইর কইরা মায়ার গায়ে পড়াইয়া দিও, একেবারে খালি শাড়ি জড়াইয়া জানি সামনে নিয়ে যাইও না। তোমরা তো আবার হুঁশ খাটো। ফুলবানু পান চাবাইতে চাবাইতে চারুর হাত ধরে আরাম করে বিছানায় বসে। সরকার বাড়ির মাইয়া করে তো আকাল পড়ে নাই যে খালি শাড়ি জড়াইয়াই পাত্রপক্ষের সামনে যাইব। এই সেমরির লিগা যে কয়টা গয়না করানো হয়েছে এইটাতেও কম পড়লে আমার বালা খানও দিয়া দিমু। ফুলবানুর এমন কথা শুনে কোনো দ্বিরুক্তি না করে মতিন সরকার ঘর থেকে বের হয়ে যায়। সাজদা বেগম কালক্ষেপণ না করে গয়না আনতে চলে যায়। তোর বইনে কেমন লো? এই স্যারিডারে দেহস না কখন থেকে ঠেডা পইরেই বইসা আছে, সখী করে সারা সাজনের নাম গন্ধই নিতাছে না। চারু ফুলবানুর কাছ ঘেঁষে দাঁড়িয়ে আলতো হেসে বলে, এমন করে কইও না তো দাদি, সুখীপুর বিয়া হইলে দেখো এই বাড়ি কেমন খা খা করে, তখন ঠিকই মন পুইরা সাই হইব নাতনির জন্য। পদ্মরাও একটু পরেই আইসা যাইব, তুমি চিন্তা করো না তো। ফুলবানু দীর্ঘ শ্বাস ফেলে উদাস চোখে বলে ওঠে, চিন্তা কি আর সাধে করণ লাগে রে বু, মায়া মানুষের পালা খুব কঠিন, কিছু হইলে বাতাসের মতন দুর্নাম ছোটে। নিজের মায়াটা কেমন করে ধোকা দিয়ে চইলা গেল, একবারও এই বুড়ি মার্ডার কথা মনে পড়লো না। মা নিজ তো ডুবাই দিয়া গেল, এই সেমরিডারের নিয়া তো এমনি এমনি ভয় করি না লো। গাঢ় খয়েরি রঙের সোনালি পাড়ের শাড়িতে সুখীকে সত্যি বউয়ের মতো দেখতে লাগছে। কান গলায় স্বর্ণের দুল ও মালা পরানো হয়েছে, তাতে দুজোড়া বালা। সবকিছু মিলিয়ে দেখতে বেশ লাগছে। সুখীর ছোট মামি একটু আগে পাত্র আসার খবর দিতে এসে সুখীকে দেখেই বলে ওঠে, আমাদের সুখীর দিকে দেখি নজর ফেরানো দায়, কি সুন্দর লাগছে দেখতে। ভাইজান বিয়ের আয়োজন করে দেখি ভুল করে নাই, পছন্দ না হয়ে যাবে কোথায়। সুখীর বাইরের দিকটা চকচক করলেও ভেতরে অমাবস্যার মতো অন্ধকার। পদ্ম, কুড়ি, রিনু, চারু সবাই স্থির হয়ে চারপাশে দাঁড়িয়ে আছে। তাদের মুখেও নেই কোনো উচ্ছ্বাস। একটু পরেই সুখীকে নিয়ে যাবে বড় ঘরে।
পদ্মর হাতের তালু সমানে ঘামছে, ওপরে পাখার বাতাসও যেন গায়ে লাগছে না কোনোভাবেই। সুখীর সাথে অনেকবার আলাদা করে কথা বলার সুযোগ খুঁজলেও সুবিধা করতে পারেনি এই একজনের কারণে। সে হলো সুখীর বড় মা সালমা আক্তার। সুখীর বড় চাচা বড় চাচি দুজনেই বেশ কড়া স্বভাবের। আজকে যেন সব দল বেঁধে নেমেছে, যে কোনো উপায়ে বিয়েটা করিয়েই ছাড়বে। মাগরিবের আজান শেষে সুখীর বড় ঘরে যাওয়ার ডাক পড়ল। সুখী হাত পা যেন থরথর করে কাঁপছে। এতগুলো মানুষের সামনে তার যেতে মোটেও ইচ্ছা করছে না। সালমা বেগম আর রিনু সুখীকে দুপাশে ধরে ধীরে ধীরে নিয়ে গেল। পদ্ম চারুকে যেতে বলা হলেও নূরজাহান বেগমের নিষেধাজ্ঞার কারণে দরজার আড়ালেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। বেশ কিছুক্ষণ পার হওয়ার পর সমস্ত নীরবতা ভেঙে কুড়ি বলে, হ্যাঁ রে পদ্ম, ভেতরে কি হচ্ছে বলতো? আমার তো ভালো ঠেকছে না একটুও। পদ্মর সে কথা কানে গেল কিনা বোঝা দেয়। সে নিরতের ভঙ্গিতে একইভাবে দাঁড়িয়েই রইল। সন্ধ্যার আকাশটা আজ গোধূলি বর্ণ ধারণ করেছে। চারদিকটা কেমন হলদেটে ভাব হয়ে আছে। মেঘেরও কোনো ছোঁয়া নেই আকাশে। আজ বোধহয় চাঁদ ঝকঝকে জ্যোৎস্না ছড়াবে। সুখী বাতি নিভিয়ে স্থির ভঙ্গিতে মেঝেতে বসে আছে। যে ভয় করেছ সেটাই হয়েছে। পাত্রপক্ষের বেশ পছন্দ হয়েছে, তবে আজই কাবিন করতে হবে এমন তাড়াহুড়ো তাদের মধ্যে নেই। কিন্তু সুখীর বাপ চাচারা নাছোড়বান্দা। তাদের মনে একটাই ভয়, কাবিন না করে চলে গেলে এই বিয়ের ঠিকই বাজি পড়বে। অতঃপর তাদের জোড়াজুড়িতে রাজি না হয়ে উপায় পায়নি পাত্রপক্ষরা। রিনু কুড়ি দুজনে দরজার পাশে দাঁড়িয়ে চারদিকটা ভালোভাবে পরখ করে নিচ্ছে। সুখীবু আর একবার একটু ভেবে দেখবি? সুখী পদ্মর হাত ধরে ভেজা কণ্ঠ বলে, দোহাই তোর, এমন করে বলিস না। আমি মাঝিরে সত্যি ভালোবাসি, মাঝিও আমারে ভালোবাসে। তুই আমারে একটু দেখা রাখিস, আম্মাই জানি কষ্ট না পায়। আমি সত্যি ভালো থাকুম মাঝির লগে। সবাই দেখিস একদিন ঠিকই মাইনা নিব। গাঙের ধারে নৌকা নিয়ে হয়তো মাঝি অপেক্ষা করছে। অনেক কষ্টে ধরা পড়তে পড়তে বাড়ি থেকে বের হয়েছে সুখী আর পদ্ম। মনের মধ্যে একরাশ ভয় নিয়ে দুজনে ছুটছে অবিরাম ধারায়। পেছনে ফেরার যেন আর কোনো উপায় নেই। সুখীর বুক থেকে যেন ভারী পাথর নেমে গেছে। এই তো আরেকটু পথ পেরোলেই সে মাঝিকে সারা জীবনের জন্য পেয়ে যাবে। দিবারাত্রি মাঝি বন্দনা তাকে পাগল করেছে। আজ যেন সবকিছুর অবসান ঘটতে চলেছে। সুখী দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়লেও থামে না। কি করে থামবে? তার মাঝি যে তার জন্য অপেক্ষা করছে। স্বপ্নের মতো লাগছে সবকিছু। এতক্ষণে বাড়িতেও হয়তো সবাই জেনে গেছে। আজ কেন জানি শায়লা ফুপুর কথা খুব মনে পড়ছে। জীবন মানুষকে প্রতি মুহূর্তে বদলিয়ে দেয়। সামনে কি অপেক্ষা করছে কে জানে। ছি ছি, কেমন মেয়ে জন্ম দিয়েছেন আপনারা, যে বাপ মায়ের মুখে চুনকালি মেখে বিয়ের আসর থেকে পালিয়ে যায়। পাত্রপক্ষের থেকে এমন কটুবাক্য বিষের মতো লাগছে সরকার বাড়ির প্রত্যেকটা মানুষের গায়ে। একটু আগেই যে বাড়ির বিয়ের আনন্দে মুখরিত ছিল, এক নিমেষেই তা যেন বিষাদে পরিণত হয়েছে। বাড়ির মানুষ থেকে প্রত্যেকটা বস্তু যেন জড় পদার্থে পরিণত হয়েছে। কারণ নড়াচড়া করবার ক্ষমতা নেই। বিস্ময়ের চূড়ান্ত সীমায় গেলে যেমন মানুষ একদম চুপ হয়ে যায়, ঠিক তেমনই হয়েছে। বাড়ির মেয়ে পালিয়ে গেছে, এর চেয়ে নিন্দাজনক কথা আর কী বা হতে পারে। দেখুন, যা হয়েছে তাতে আমাদের কোনো হাত ছিল না। মতিন সরকারের সারা শরীরে আগুন জ্বললেও বেশ নরম ও ভদ্র বেশে কথাটা বললেন। এই মুহূর্তে নরম না হয়েও উপায় নেই। ভুল তো তাদের পক্ষ থেকেই হয়েছে। নত স্বীকার করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। এই সমাজে মেয়ের বাড়ির ভুল সবসময় বড় করে দেখা হয় ছেলের বাড়ির তুলনায়। পান থেকে চুন খসলে আপন মানুষও কথা বলতে ছাড় দেয় না। সেখানে তো এমন কাণ্ড। চুপ করুন আপনি। বাড়ি বয়ে ডেকে এনে এভাবে অপমান না করলেও পারতেন। নিজের মেয়ের মতিগতি না বুঝেই বিয়ের পিড়িতে বসলে তো এমনই হবে। পাত্রের মামা জামাল উদ্দিনের শেষাক্ত কথায় বাড়ির মধ্যে উপস্থিত বেশিরভাগ মানুষের মাথা নেড়ে সায় জানায়। মেয়ের হাবভাব না বুঝেই কাবিন করার সিদ্ধান্ত ভুলই হয়েছে। সবার এমন ধারালো কথা যেন এফোর ওফোর করে দিচ্ছে মমিন ও মতিন সরকারকে। চুপচাপ হজম করাটাও যেন অসম্ভব হয়ে উঠেছে। টাকার দৌলতে যারা গ্রামের গরিব মানুষদের নিজের আয়ত্ত করে রাখত, আজ তারাও সুযোগ পেয়ে কথার খই ফুটিয়েছে। বাহিরে বাহিরে দুঃখ প্রকাশ করলেও ভেতরে ভেতরে সবাই যেন বেশ মজা পাচ্ছে। অবশেষে অপমানের চূড়ান্ত পর্যায়ে গিয়ে যখন পাত্রপক্ষের প্রস্থান ঘটল, উপস্থিত গ্রামের মানুষদেরও সার্কাস দেখা শেষ হলো, তখন যেন ওই বাড়িতে ছোটোখাটো একটা ঝড় বয়ে যাওয়ার উপক্রম। বাড়ির আঙিনায় একপাশে দাঁড়িয়ে সাজদা যখন মেয়ের শোকে কাতর হয়ে পড়েছে, ঠিক তখনই মতিন সরকার জোর কদমে এসে চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে উঠানের মাঝে ফেলে দিল। চোখে মুখে ক্রোধের আগুন জ্বালিয়ে বলে উঠল, তোর মাইয়া যে এমন নাগর ধইরা পালাইব, আগে কইলি না কেন?
মতিন সরকারের এমন তির্যক বাণী সাজদার কলিজায় গিয়ে লাগে। স্বামীর ভালোবাসা কি সে তা জানে না। বিয়ের পর থেকে কৃতদাসীর মতো হয়ে থেকেছে এ বাড়িতে। সবার ফয় ফরমেশ খাটতে খাটতেই তার জীবনের অর্ধেক সময় পার হয়ে গেছে। বিয়ের দীর্ঘদিন পরেও সন্তান জন্মদানের অক্ষমতা তাকে দিয়েছে নিত্য নতুন লাঞ্ছনার স্বাদ। সৃষ্টিকর্তা যখন মুখ তুলে তাকায় তখন এই ভাগিনীর দিকে সে সমস্ত যন্ত্রণা শোষণ শাসন ভুলে যায়। কোল আলো করে ফুটফুটে কন্যা সন্তানের আগমন তার জীবনের সব কষ্ট ভুলায়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সময়ের ব্যবধানে সেই কন্যা সন্তানই আবার তার জীবনে কষ্টের কারণ হয়ে দাঁড়ালো। শোকে শোকে পাথর হয়ে যাওয়া সাজদার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। সে স্থির হয়ে পড়ে থাকে। তার কথা যে কেউ বিশ্বাস করবে না তা সে ভালো করেই জানে। কি দরকার নিজেকে সঠিক প্রমাণ করার? জীবনটাই তো তার ভুলের। সাজদার বড় যা সালমা আক্তার আগুনে ঘি ঢালতে যেন সবসময় প্রস্তুত। এতকাল প্রতি পদে পদে সে সাজদার ভুল ধরে এসেছে। নিজেকে সরকার বাড়ির যোগ্য বউ প্রমাণে সর্বদা এক ধাপ এগিয়ে। অবস্থা সম্পন্ন বাপের বাড়ি থেকে আসায় অহংকারের গরিমাও তার রন্ধ্রে রন্ধ্রে। সাজদাকে ছোট চোখে দেখাটা তার স্বভাবসুলভ আচরণ। এখন তো মুখ দিয়ে কোনো কথা বাইর হইব না তোমার। সরকার বাড়ির মান ইজ্জত ডুবানোর জন্যই তোমরা দুই মা বেটি এমন করলা। বলি কার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এমন খেলা খেললা কও শুনি? এমন নিষ্ঠুর আচরণ সবার কাছে যেন কিছুই মনে হচ্ছে না। ফুলবানু অসহায় হয়ে বারান্দায় বসে বিলাপ করছে। বাঘের মতো দুই ছেলের মুখের ওপর কথা বলার সাহস নেই তার। যদি থাকতো তাহলে হয়তো তার মেয়েটাও বেঁচে থাকতো। তবে কারো কিছু মনে না হলেও চারু যেন আর চুপ থাকতে পারল না। সবসময় নিভৃতে থাকা মেয়েটার মস্তিষ্ক যেন জানান দিচ্ছে একজন নির্দোষ মানুষের ওপর অন্যায় হচ্ছে। এমন চুপ থাকা আরেকটা বড় অন্যায়। চারুর মনে পড়ে অন্যায়ের প্রতিবাদ করতে তার আব্বাজান তাদের দুই বোনকে সবসময় আদেশ দিয়েছেন। মতিন সরকার উঠোনে পড়ে থাকা ভাঙা বাঁশ দিয়ে যখন সাজদাকে মারতে উদ্যত হয় ঠিক তখনই তার সামনে ঢাল হয়ে দাঁড়ায় চারু। বাড়ির সকলে চারুর এমন সাহসী রূপ দেখে এক মুহূর্তে অবাক বনে যায়। যে মেয়ে চোখ তুলে কথা বলতে পর্যন্ত ইতস্তত বোধ করে সেই মেয়ে কিনা এমন বাধা হয়ে দাঁড়িয়েছে, ঠিক যেন পদ্ম রূপ চারুর মধ্যে প্রতিফলিত হচ্ছে। সালমা বেগম এরূপ দৃশ্য দেখে তেতে ওঠেন। তেজি কণ্ঠে বলে, বেয়াদব মাইয়া, বাপের বয়সে চাচার সামনে দাঁড়াইতে লজ্জা করে না? চারু সালমা বেগমের কথা আমলে নেয় না। একই ভঙ্গিতে স্থির হয়ে দাঁড়িয়ে ভদ্রতার সহিত শীতল কণ্ঠে মতিন সরকারের দিকে তাকিয়ে বলে, মাফ করবেন চাচা, এমন করে দাঁড়ানোর কোনো ইচ্ছাই আমার ছিল না। কিন্তু আপনারা যা করতেছেন এটা ঠিক হইতেছে না। সুখীপুর অন্তরের খবর শুধু সুখীপুই জানে। মা হয়েছে জন্য যে সে সব কিছু জানবো এটা ভাবা ভুল। আর এই যে দুর্ঘটনাটা ঘটছে এটা তো চাচিমাই আপনাকে চাইতে বেশি কষ্ট পাইতেছে। আপনারা তো আছেন আপনাকে নিজেদের মান সম্মান নিয়ে, আর চাচিমা যে তার মেয়েটারে হারাইতেছে এই কষ্টটা কি তার চেয়েও বেশি? চারুর বুঝতার কথা মতিন সরকার বুঝতে পারল কিনা কে জানে। তবে এতক্ষণ ধরে ঠাই হয়ে বসে থাকা মমিন সরকার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন, মাইয়া মানুষ কথা কম কইতে শেখো। মাইয়া মানুষ হইয়া পদ্মাঙ্গিরি করা আমার পছন্দ না। তোমার বড় বোন পদ্ম কোনে গেছে? এত কিছু হইয়া গেল তার কোনো দেখি না। এতক্ষণ ধরে যে পদ্ম অনুপস্থিত তা যেন কারো খেয়ালই ছিল না। মমিন সরকারের কথায় টনক নড়ল সবার। সন্দেহের তীরটা তাই প্রথমে পদ্মের ওপর গিয়ে পড়ল। স্বামীর কথার সাথে সায় মিলিয়ে সালমা বেগম বললেন, সুখীর অত সাহস হইব না এমন কইরা পালাইয়া যাওনের। এসব কিছু ওই তিন সেমরি মিল্লাই করছে। জাত মতো ধরলে সব স্বীকার করব। কথাগুলো কানে বাজতেই চারুর শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। পদ্ম তো সুখীকে মাঝির হাতে তুলে দিয়ে আসতে গেছে। এর মধ্যে যদি ধরা পড়ে তাহলে সর্বনাশ অনিবার্য। এতক্ষণ তো মুখে খই পড়ছিল, এখন জবান বন্ধ হইয়া গেছে দেখতাছি। তোমার বইন আর তার সখীকারে কইয়া দিও, যদি একবার প্রমাণ পাই এর ফল কিন্তু ভালো হইব না। এর পরিমাণ সামনে সমান হইব, কেডাই কার মাইয়া দেখার সময় থাকবো না। এমন ঠান্ডা হুমকি দিয়ে মতিন সরকার ভাঙা বাঁশের টুকরা ছিটকে ফেলে দিয়ে হন হন করে বাড়ি থেকে বের হয়ে যায়। মন্টু যা তো মেম্বরের ভাগনা আর ওর চেলাপাগারে খবর দে। কাটা দিয়া কাটা তুলমু এইবার। সরকার বাড়ির দিকে হাত তোলার কলিজা কাইটা নিমু। মমিন সরকারের এমন হুঙ্কারে মন্টু মিয়া এক দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায় খবর দিতে। যে যার মতো চলে যেতেই ফুলবানু নিস্তেজ কণ্ঠে বলে, ও সারু, ও লিলুর মা, বৌমারে ঘরে লইয়া যা তোরা। এইসব দেখার লেগে ওপরওয়ালা আমারে বাসাই রাখছে। কার যে চোখ পড়ছে এই বাড়ির ওপর।
বৃদ্ধার অনুতাপে চারদিকটা ভারী হয়ে ওঠে। বারন্ত রাত যেন ধীরে ধীরে গভীর থেকে গভীরতর হতে থাকে। লিলুর মা ফুলবানুর সাথে তাল মিলিয়ে বলে, মা হওয়া বড় পাপ গো খালা। গাঙের ধারে এসে সুখী বজ্রাহতের ন্যায় পদ্মর হাত জড়িয়ে ধরে। প্রচণ্ড ভয় আর উৎকণ্ঠা মিশ্রিত স্বরে শুধায়, মাঝি আসে নাই এখনো? মাঝি তো আগেই নৌকা নিয়ে আসার কথা। কই গেল মাঝি? মাঝি কি আসবো না পদ্ম? একটানে কথাগুলো বলতে বলতে হাঁপিয়ে ওঠে সুখী। চোখের নিচে কাজল লেপটে ছড়িয়ে গিয়েছে। উদ্ভ্রান্তের ন্যায় সে আশেপাশে চোখ বুলিয়ে তার মাঝির খুঁজে মত্ত। পদ্ম সুখীকে দুহাত টেনে গাঙের ধারে বটগাছটার শিকড়ের উপর বসায়। এত পাগলামি কেন করতেছিস তুই সুখিবু? মাঝি তো কইছে তোরে নিতে আসবো, নিজের উপর একটু বিশ্বাস রাখ। আমার ভয় করতেছে রে পদ্ম। আব্বা বড় চাচাই যদি যাই না যায় মাঝির কথা, শেষ কইরা দিব। পদ্ম সুখীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, পরের কথা পরে, তুই শান্ত হ, সব ঠিক হইয়া যাইব। সময় যায়, রাত গভীর হয়। চাতক পাখির ন্যায় দুটো নবযৌবনা কিশোরীর অপেক্ষার প্রহর যেন কাটে না। কারো মুখে নেই কোনো ভাষা। জ্যোৎস্নার আলোতে গাঙের পানি ছলাৎ ছলাৎ শব্দটাই যেন শুধু কানে যাচ্ছে। চাঁদের উজ্জ্বল আলোতে সুখীর সাজানো স্বপ্নগুলো যেন ধীরে ধীরে ম্লান হতে শুরু করেছে। নির্বাক নিগুড়ো তার ভাবমূর্তি। পদ্মর মনে উজান ভাটির দোলাচল চলছে। মাঝির না আসাটাকে সে এখনই ভুল বলতে নারাজ। শেষ অবধি দেখেই ছাড়বে এর পরিণতি। অবশেষে নীরবতা ঠেলে মলিন কণ্ঠে সুখী আওড়ায়, আমার ভালোবাসা মিথ্যা হইবারই পারে না। মাঝি আমার এই ঠিকই নিতে আইব। ভালোবাসা খুব কঠিন জিনিস। যারা ভালোবাসার প্রতি সৎ থাকে তাদের প্রতি মুহূর্তে পরীক্ষা দিতে হয়, কষ্ট পেতে হয়। সারা জীবন মানুষটাকে আগলিয়ে নিয়ে বেঁচে থাকার সুপ্ত ইচ্ছাটাকে সত্য করতে ভবিষ্যৎ পরিণাম পরিণতি সব কিছুকে উপেক্ষা করে চলতে হয়। কিন্তু দিন শেষে এত কিছুর পরেও কপাল জিনিসটা সবার ক্ষেত্রে সমান বিচার করে না। দূর থেকে পুরান মাঝির বাদাম তোলা নৌকা গাঙের পানিতে দুলতে দুলতে চলছে। গন্তব্যে তার ঠিকানাবিহীন। খালি গলায় তার কণ্ঠ ভেসে আসছে, কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধড়ফারাইয়া রে, দারুণ জ্বালা দিবানিশি হায়রে, দারুণ জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে রে, আমার এত সাধের মন বথুয়া রে, কি জানি কি করে ওরে সম্পানের নাইয়া, আমায় তেরে দে ভিড়াইয়া বন্দি হায়রে মনোয়া পাখি, হায়রে কান্দে রইয়া রইয়া। গানের প্রতিটা শব্দ পুরাণ মাঝির ভেতরের অপূর্ণতার বহিঃপ্রকাশ। আর তার সাক্ষী হয়ে থাকে খোলা আকাশ, বাতাস, গাঙের পানি আর দুটো নীরব কিশোরী। হঠাৎ জ্যোৎস্নার আলোতে পেছন থেকে দুটো মূর্তিমান মানবের ছায়া গাঙের পানির ওপর পড়তেই ধ্যান ভাঙে দুই অপেক্ষমান কিশোরীর। বুক ধরফর করে ওঠে। আচমকাই বিপদের আশঙ্কায় পেছন ঘুরে তাকাবার সাহস যেন হয় না। সানজিৎ তার সামনে থাকা দুজন মানবীর পানে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। এত রাতে তাদের গাঙের ধারে বসে থাকাটা নিতান্তই আশ্চর্যজনক ব্যাপার। তার সঙ্গে আসা নরেন বসুও বেশ কৌতূহল সমেত তাকিয়ে থাকে। পদ্ম এই অসময়ে দুজন অনাকাঙ্ক্ষিত ব্যক্তির উপস্থিতি যেন মোটেই কাম্য করছিল না। হঠাৎই মেঘদূতের মতো তাদের আগমন বেশ নাজুক করে দেয়। ওদিকে অপেক্ষারত রাত পেরিয়ে যাচ্ছে, চাঁদের আলো তার আলো কমিয়ে নিচ্ছে, অথচ সেই কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা মিলছে না। সখী এক পলক তাকিয়ে ফের গাঙের পানে চেয়ে থাকে। তার ধ্যান ধারণা শুধুই মাঝিকে ঘিরে। আজ যদি মাঝি না আসে তাহলে তার মরণ ছাড়া কোনো গতি থাকবে না। এই মুখ নিয়ে সে আর কোনোভাবেই ফিরতে পারবে না বাড়িতে। বাবু সাহেব বুঝি অবাক হয়ে যাইতেছেন এদের দিকে? অবাক হওয়ার কারণ নেই। এই গায়েরই মেয়েরা। আগে জানতাম শুধু দিনের বেলাতেই টই টই করে ঘুরে বেড়ায়। ওমা, এখন দিকে রাতের বেলাতেও বাদ দিচ্ছি না। নরেন বসুর এমন ঠাট্টার স্বরে কথাটা কানে বাজলেও নীরবে হজম করে নেয় পদ্ম। তীক্ষ্ণ চোখে একবার শুধু তাকিয়ে অন্য পানে চায়। আজ তর্ক করার কোনো ইচ্ছে বা শক্তি নেই। সময় খারাপ গেলে বুঝি সব এমনই হয়। গ্রামের মানুষের কমেডি ট্র্যাজেডি ধরতে পারার জন্য বেশ ব্রেন খরচ করতে হয়। সানজিৎ মনে মনে এমনটাই ভাবে। তার সামনে পদ্মলতার এমন নীরব মূর্তি হয়ে বসে থাকাটার মানে সে কোনোভাবেই ধরতে পারছে না। তবে এখানে ট্র্যাজেডি অবধারিত এটা সে নিশ্চিত। সকল ভাবনা চিন্তাকে ঠেলে ঠুলে সানজিৎ গম্ভীর কণ্ঠে নরেন বসুর উদ্দেশ্যে বলে, যে কাজে আসা হয়েছে সে কাজটা করি আমরা।
নরেন বসু মাথা নেড়ে সম্মতি জানায়। আর অপেক্ষা না করে ধুতি সামলে টর্চটা জ্বালিয়ে কোনো কিছু খুঁজতে শুরু করে। সঞ্জিত ও তার ফোনের ফ্ল্যাশ লাইট অন করে নেয়। অতঃপর দুজন মিলে চিরুনি তল্লাশি শুরু করে। তাদের এমন অভিযান দেখে পদ্মর মনে প্রশ্নরা উকিঝুঁকি করলেও দমে থাকে, আর চোখে দেখতে থাকে তাদের কাণ্ড। নরেন কদুটা না থাকলে হয়তো জিজ্ঞেস করা যেত কি হারিয়েছে, কিন্তু এই বেটা ছোট জমিদারের সামনে কিছু বললেই সে উল্টো 10 কথা শুনিয়ে দেবে। তখন যে পদ্মর মেজাজ খারাপ হবে না এটা বলা অনিশ্চিত। দেখা গেল দুজনের মধ্যে ছোটোখাটো দাঙ্গা লেগে গেছে। শহুরে ডাক্তার সাহেবের আবার সেটা থামাতে বেশ হিমশিম পোহাতে হবে। শহুরে ডাক্তার কথাটা মনে হতে পদ্ম সন্তর্পণে আর চোখে আরও একবার তাকায়। লম্বা চওড়া সুদর্শন পুরুষ শ্যামলা বর্ণের মানুষটার মুখ জুড়ে বেশ গম্ভীরতা ভাব ছেয়ে আছে। পদ্মর এমন ভাবে তাকিয়ে থাকাটা সঞ্জিত বেশ লক্ষ্য করে। অতঃপর সে ডাগর চোখে তার চোখ রাখা মাত্রই পদ্ম এক ঝটকায় চোখ সরিয়ে নেয়। দেখে মনে হয় যেন লজ্জার সাগরে ডুব দিয়েছে সে। এহেন কাণ্ডে সঞ্জিত আলতো করে ঠোঁট বাঁকিয়ে হাসে, মনে মনে আওড়ায়, ভেরি ক্লেভার লেডি। বাবু সাহেব এদিকটাই নেই, জঙ্গলের ওদিকে যখন গিয়েছিলেন ওদিকটায় দেখে আসি একবার। নরেন বসুর কথায় সঞ্জিত তার মুখভঙ্গি স্বাভাবিক করে মাথা নেড়ে সায় জানায়। কিছু সময় পার হতে পদ্ম আচমকা সুখীর হাত খামচে ধরে হাত দিয়ে গাঙের ধারে ইশারা করে। সুখী পদ্মর হাত বরাবর গাঙের দিকে তাকাতে দেখতে পায় তার বহুল প্রতীক্ষিত ব্যক্তির আবছায়া। মুহূর্তেই তার সমস্ত শরীর শিরশির করে কেঁপে ওঠে। চোখ দিয়ে পড়তে থাকে অনাবিল সুখের অশ্রু। মুখ দিয়ে কথা বের হতে চাইলেও তা যেন গলায় এসে আটকে যাচ্ছে। এক পলক পদ্মর দিকে তাকাতেই পদ্ম চোখ দিয়ে যাওয়ার অনুমতি দেয়। বন্দি খাঁচায় আটকানো পাখি মুক্তি পেলে যেমন ডানা ঝাপটিয়ে উড়ে চলে, ঠিক তেমনই সুখী দিক বিদিক ভুলে এক ছুটে গাঙের ধারে গিয়ে পৌঁছায়। হাজার বছরের অপেক্ষার অবসান এক মুহূর্তে যেন শেষ হলো। পদ্ম উঠে ধীরে ধীরে এগোতে থাকে গাঙের ধারে। চোখের কোথায় যেন থাকে অশ্রুহানা দিয়েছে তারও। ঠোঁট জুড়ে বিস্তর নিশ্চয়তার হাসি। অপরদিকে সঞ্জিত এই মুহূর্তে কমেডি, ট্র্যাজেডি, এন্টারটেইনমেন্ট, ইমোশন সব একসাথে গুলিয়ে ফেলছে। গোলকধাঁধার মার প্যাচে আটক সে। ডাক্তার হতে গিয়ে মানুষের রোগের প্রকারভেদ, প্রতিকার, ডিএনএ, জেনেটিক তত্ত্ব সবকিছু রপ্ত করলেও মনস্তাত্ত্বিক দিক দিয়ে বেশ পিছিয়ে আছে বলে এই মুহূর্তে তার মনে হচ্ছে। রোগীর রোগ আর মন বুঝতে যে ডাক্তারদের আজীবন পড়াশোনা করতে হয়, এই তার উৎকৃষ্ট প্রমাণ। সঞ্জিত তার আকাশকুসুম ভাবনার ইতি টেনে নীরবে জঙ্গলের দিকটায় চলে যায়। সেখানে নরেন বসুকে কিছু একটা বলে তাকে বিদায় দেয়। নরেন বসুর চোখে মুখে প্রশ্ন দেখা দিলেও তা আমলে নেয় না সঞ্জিত। তবে আইলা তুমি মাসি, আমি তো ভাবছি অথই সাগরে আমারে ডুবাইয়া দিয়া তুমি নিরুদ্দেশ হইয়া গেছো। সখীর কান্না ভেজা কণ্ঠে এমন নিংড়ানো কথা শুনে মঞ্জুর নৌকা থেকে নেমে আসে। সখীর দুটো হাত নিজের হাতের মধ্যে নিয়ে নিস্তেজ স্বরে বলে ওঠে, তোমারে ডুবাইয়া আমি কি থাকবার পারুম? তবে যে এত দেরি করলাম মাসি? আব্বাই নাও নিয়া সদরের দিকে গেছিল, ফিরতে ফিরতে দেরি হইয়া গেল। তোমার মতো আমিও ধরফড়াইছি সুখী। ভাবছি তোমার আব্বাই চাচাই বুঝি এখানে তোমারে নিয়ে গেছে। কেমন কইরা যে এই পথ আমি আইছি। সুখী মাঝির দিকে তাকিয়ে বুঝতে পারে তারও মাঝিও কেমন ব্যাকুল হয়ে পড়েছে তার জন্য। পদ্মলতা ধীর পায়ে তাদের সামনে উপস্থিত হয়। নিজেকে সামলিয়ে সহজ গলায় বলে ওঠে, আমার ঘরের প্রতি তোমার রাগ থাকবারই পারে, অনেক জ্বালাইছি তোমারে, তাই বইলা আমার সুখী বুড়ে কিন্তু কোনো কষ্ট দিবার পাবা না মাঝি। সে তোমারে সত্যিই ভালোবাসে, শুধুমাত্র তোমার লিগাই কিন্তু সব ছাড়লো। মঞ্জুর মাঝি এই প্রথম পদ্মর কথা শুনে আড়ষ্টতায় মরে যায়। এতকাল ধরে যতবার দেখা হয়েছে, কথা হয়েছে, সবকিছু ছিল শুধু ধমকাধমকি আর ঝগড়ার ওপর। ভালোভাবে কথা বলাটা যেন ছিল তাদের মধ্যে স্বভাব বহির্ভূত কাজ। কিন্তু আজ চোখের পলকেই সবকিছু কেমন পাল্টে গেছে। অনেক কিছু বলতে চেয়েও যেন বলতে পারছিল না মাঝি। শুধুমাত্র কৃতজ্ঞতা সম্পন্ন দৃষ্টিতে চেয়ে বলল, আমারে ভরসা করবার পারিস, তোর সুখী বুড়ে জীবন থাকতে কষ্ট দিব না। পদ্মর বুক থেকে যেন ভারী পাথরের দলা নেমে গেল। এতক্ষণ ধরে তার মনে যে কী ঝড় বইছিল তা শুধু সেই জানে। সাজদা চাচিমার কথা মনে হতে সমস্ত অপরাধবোধ ঘিরে ধরছে। কিন্তু সুখীবুর ভালো থাকাটা? আব্বা মায়ের কই সে সুখী কথা। প্রথমে আপত্তি করলেও শেষে ঠিকই রাজি হয়েছে। আজ কৈলের মধ্যেই বিয়া ছাড়াইয়া ফেলবো। এখন তো আসি পদ্ম, এখানে থাকলে বিপদ আইতে সময় লাগবো না। বিদায় মুহূর্তে সুখী পদ্মকে জাপটে ধরে কান্নার বেগ বাড়িয়ে দেয়। নোনা জলে ভিজে ওঠে শাড়ির আঁচল। কুড়ি রিনুরে নিয়ে আমারে দেখতে আইস, ভুইলা যাস না যেন। পদ্ম নিরতের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে অমন করেই। চোখের সামনে ভেসে ওঠে চারজনের একসাথে কাটানো সোনালি মুহূর্তগুলো। কত সুন্দর ছিল সেই দিনগুলি। আষ্টে পৃষ্ঠে জড়ানো ছিল তাদের একে অপরের সাথে বন্ধন।
আজ থেকে সেই বন্ধন আলগা হতে শুরু করলো। ধীরে ধীরে সবাই হয়তো এমনই করে হারিয়ে যাবে নিজেদের জগতে। সুখীকে নিয়ে মাঝির নৌকা ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। আর একটু পর বাঁক নিলে চোখের আড়াল হয়ে যাবে। পদ্ম তার অশ্রুমাখা চোখে ভারী কণ্ঠে বলে ওঠে, আমার সুখী বুড়ে তোমার হাতে দিয়ে দিলাম মাঝি, যত্নে রাখো। দূর থেকে গাঙের পানির শব্দের সাথে মাঝির কণ্ঠ ভেসে আসে, নিজের চাইতে বেশি রাখুম। নিস্তব্ধতায় মোড়ানো রাতে মঞ্জুর মাঝির নৌকা হারিয়ে যায় নিজ গন্তব্যে। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে পালাবদল করে নিজ গতিতে চলার সময়। কুয়াশারা দল বেঁধে ছড়িয়ে পড়ে চারদিকটায়। ফিরে যাওয়ার মুহূর্তে পদ্মলতার চোখে পড়ে বটগাছটার নিচে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা মানবের দিকে। হেলান দিয়ে প্যান্টের পকেটে দুহাত দিয়ে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে। চোখে মুখে নেই কোনো প্রশ্নের আভাস, বরং তার ওই তীক্ষ্ণ চোখ খেলে যাচ্ছে অজানার কোনো সুরের ঢেউ। পদ্ম মাথা নিচু করে দেনামোনা করতে করতে ধীর পায়ে পাশ কাটিয়ে যায়। সানজিদ সোজা হয়ে দাঁড়িয়ে পদ্মর পিছু পিছু হাঁটতে থাকে। যেটা খুঁজতে এসেছিলেন সেটা পেয়েছেন? পদ্ম রাগ বাড়িয়ে কথা সানজিদের মনে সাহস বাড়িয়ে দেয় আরও এক ধাপ। আগ পিছ হাঁটতে হাঁটতে প্রফুল্ল চিত্তে বলে, আজ বিকেলে ডিউটি শেষে এদিকটা এসেছিলাম। বেখেয়ালিভাবে রুমের চাবিটা হয়তো পড়ে গেছে, সেটাই খুঁজতে এসেছিলাম। এখন মনে হচ্ছে চাবিটা হারিয়ে ভালোই হয়েছে, তার চেয়ে মূল্যবান জিনিস ফেরত পেয়েছি। পদ্ম সানজিদের কথা ভাবমূর্তি বুঝতে না পেরে প্রশ্নসূচক ভাব নিয়ে তাকিয়ে থাকে। সানজিদ সেদিকে ভ্রুক্ষেপ না করে হাতের ঘড়ির দিকে এক পলক তাকিয়ে বলে, অনেক রাত হয়ে গেছে, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। পদ্ম সানজিদের কথা শুনে মৃদু হেসে বলে, তার কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। সানজিদ ভাবুক দৃষ্টিতে পদ্মর দিকে তাকিয়ে বলে, ডাবল রোলিং প্লে করো তুমি? হ্যাঁ, আই মিন 2 রকম ভাষায় কথা বলতে শুনেছি তোমাকে। পদ্ম সামনে এগুতে এগুতে ছোট করে বলে, একটা আমার আব্বাজানের ভাষা আর একটা আমার মায়ের শেখানো ভাষা। সানজিদ আগ্রহের সুরে বলে, বেশ ইন্টারেস্টিং তো। দিনে রাইতে ভালো মস্করা চলে দেখি। তা আমগরে একটু নেও না সুন্দরী, আমরাও একটু মজা নেই। রাস্তার ধারে সেলিমের সাঙ্গপাঙ্গ এমন কথা শুনতে দাঁড়িয়ে পড়ে পদ্ম ও সানজিদ। আহ, এমন চোখে তাকাইও না, নতুন নাগর ধরছো তাইলে। ইস, আমগরে সেলিম ওস্তাদের কপাল পুড়ল। বলেই অট্টহাসিতে মেতে উঠল মাতালগুলো। সানজিদ পদ্মকে আড়াল করে সামনে দাঁড়ায়, ধারালো চোখে শক্ত কণ্ঠে জবাব দেয়, সুগার বেড়ে গেছে, ইনসুলিনের ব্যবস্থা করে দিব নাকি? হাতের মুঠো পাকি এগিয়ে যেতে নিলে পদ্ম আচমকা সানজিদের কোনোই চেপে ধরে। অনেক ঝামেলার মধ্যে জড়াইয়া গেছি, নতুন কইরা আর ঝামেলা তৈরি করতে চাই না। ওরা খারাপ মানুষ, আজ ওদের গায়ে হাত তুললে কাল ওরা মাইরা ফেলতে দ্বিধাবোধ করব না। সানজিদ অবাক চোখে পদ্মকে দেখে। মেয়েটার সুন্দর মুখটা কেমন মলিনতায় ছেয়ে গেছে। একরাশ ভয় আর উৎকণ্ঠা চঞ্চল মেয়েটাকে গ্রাস করে ফেলেছে। পদ্মর কোনোই জড়ানো দৃশ্য দেখে সানজিদ এক মুহূর্ত থমকায়। মনের মধ্যে যেন একটা প্রস্ফুটিত ফুল তার নরম ছোঁয়া দিচ্ছে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার আঁচ করতে পেরে পদ্ম এক লহমায় হাত ছড়িয়ে ফেলে। নিজেকেই নিজে বকতে থাকে, ইস, মানুষটি কী ভাবলো ভেবেই মাথা কাটা যাচ্ছে তার। লজ্জার ভার সামলাতে সানজিদের লম্বা অভাবের পেছনে গিয়ে মুখ লুকায়। সানজিদ পদ্মকে নিয়ে চুপচাপ প্রস্থান করতেই সেলিমের চেলাগুলো মুখ দিয়ে শীষ বাজাতে শুরু করে। সে যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে উত্ত্যক্ত করা এদের নিত্যদিনের কাজ। সানজিদ পেছন ঘুরে এগল চোখে তাকাতেই শীষ বাজানো থেমে যায়। মাতালগুলোর মধ্যে একজন বলে ওঠে, শালার তেজ দেখছোস? শহর থেকে আইসা গ্রামে কেমন নায়ক সাজতাছে। দাঁড়া, সেলিম ওস্তাদরে খবর দিতাছি, তেলও কমাইতাছি, পাখি উইরা যাইতাছে অন্যের খাঁচায়। এতক্ষণ লাগে তোর আসতে? চিন্তা আমি পাগল হয়ে যাইতেছিলাম। চারুর এমন উদ্বেগ মাখা মুখ দেখে পদ্ম ভরকায়। এদিক সব ঠিকঠাক আছে? আপাতত আছে, কিন্তু কতক্ষণ থাকবো তার কোনো ঠিকই নাই। সুখীপুর আব্বা চাচায় সেলিম মাস্তানরে নিয়ে খোঁজ করতেছে। কুড়ি রিনুবু তোর অপেক্ষায় থাকতে থাকতে চলেই গেছে। পদ্ম এক পলক পেছনে তাকিয়ে মনে মনে বলে, আল্লাহ বাঁচাইছে, উনি চইলা গেছে। চারুর সামনে পড়লে আবার মাথা কাটা যাইতো আমার। চল এখন বাড়িতে, মা আব্বারে সামলাতে সামলাইতে আমার দফা রফা। চারুর কথা শুনে ধ্যান ভাঙে পদ্মর। তড়িঘড়ি করে দুবন পা টিপে টিপে বাড়ির মধ্যে প্রবেশ করে। সুখীবু বুঝি মাঝিরে পাইয়া অনেক খুশি হয়েছে, তাই না রে পদ্ম? পদ্ম শুয়ে শুয়ে জানালা দিয়ে দূরাকাশের ছোট ছোট মুক্তদানার মতো তারা দেখতে দেখতে বলে, ভালোবাসার মানুষ নিজের কইরা পাইতে যে ভাগ্য লাগে সেটা সুখীপুর ছিল। ওর ভালোবাসার প্রতি বিশ্বাসও ছিল আকাশ সমান। চারু বাতির আলো কমিয়ে পদ্মর গা ঘেঁষে শুয়ে পড়ে। তাইলে অনেক মানুষ ভালোবাসা ঠকে কেন? পদ্ম ঘাড় ঘুরিয়ে বনের দিকে তাকায়। রাতের আধারে মাথায় বিলি কেটে দিতে দিতে সরল গলায় বলে,
ভালোবাসা কেউ ঠকে না। ধর তুই কাউকে ভালোবাসলি, সেও তোকে ভালোবাসলো, দিন শেষে কোনো এক সময় সে তোর সাথে প্রতারণা করলো, তুই কষ্ট পাইলি, ঘেন্না করলিস ঠিকই। ধীরে ধীরে একদিন সময়ের সাথে সাথে সব পরিবর্তন হইল। তখন তুই বুঝলি তুই ভালোবাসার ঠইকা যাস নাই, বরং সেই তোর ভালোবাসা থেকে বঞ্চিত হইছে। তুই সৎ ছিলি, সারা জীবন গর্ব কইরা বলতে পারবি, মাথা উঁচু কইরা চলতে পারবি, কেউ তোকে বলতে পারবো না তুই বিশ্বাসঘাতকতা করছিস। অপরজন কি তাই পারবো? চারু নিঃশব্দে মাথা নাড়ায়। পদ্ম আলতো হেসে বলে, তাইলে প্রকৃত ঠকলো কে? চারু পদ্মকে জড়িয়ে ধরে বলে, যে অন্যকে ঠকাইতে যায় সৃষ্টিকর্তা আসলে তারই ঠকায়। কেউ বুঝতে পারে, কেউ পারে না। আমি পদ্মরে বিয়া করবার চাই। আরামকে দাঁড়ায় বসে খবরের কাগজে চোখ বোলানো জালাল মেম্বারের কথাটা কানে গিয়েও যেন গেল না। একইভাবে খবরের কাগজের দিকে তার পূর্ণ মনোযোগ। সেলিম যেন এই পর্যায়ে অধৈর্য হয়ে উঠল। 1.25 ঘন্টা হলো সে তার মামার কক্ষে অবস্থান করছে। ইনিয়ে বিনিয়ে নানান কথার শেষে সে তার মূল্যবান প্রস্তাব রেখেছে, কিন্তু তার মামার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। মামার জায়গায় যদি অন্য কেউ হতো এতক্ষণে হয়তো নাক ফাটিয়ে ভোতা করে দিত। মামার জন্য চুপচাপ হজম করে যাচ্ছে। হাজার হোক সবকিছুর মাথা সে, মান্য করাটা অন্যতম কর্তব্য। ঘড়ির কাঁটা ঠকঠক করে যখন 5-6 মিনিট অতিক্রম করলো, ঠিক তখন জামাল মেম্বার খবরের কাগজ তার সামনে সেন্টার টেবিলে ভাঁজ করে রেখে দিল। চশমা খুলে ঠান্ডা হয়ে যাওয়া চা মুখে দিতেই চোখ মুখ কুঁচকে নিল। তা হঠাৎ ব্যাপারের মাইয়ার দিকে চোখ গেল কেন তোমার? মামার এমন অহেতুক প্রশ্নে সেলিম বিরক্ত হলেও নিজেকে ধাতস্থ করে জবাব দেয়, পদ্মরে আমি পছন্দ করি মেলা আগের থেকেই, তাই ওরে আমি বিয়া করবার চাই। বিয়া করবা ভালো কথা, ব্যাপারের মাইয়া কি রাজি? সেলিম ঘাবড়ানোর সুরে মিনমিনিয়ে বলে, সেই জন্যই তো আপনার কাছে সাহায্য চাইবার আইছি মামা। আপনি হইলেন এই গ্রামের মাথা। জালাল মেম্বার সেলিমের কথায় যেন বেশ গর্ব অনুভব করলেন। নিজের ক্ষমতাদারিত্ব এর প্রশংসা শুনতে কে না ভালোবাসে। মজিদ ব্যাপারীর সাথে যে তার ভালো সম্পর্ক নেই এটা গ্রামের কম বেশি সবাই জানে। মেম্বার হয়ে জোর জবরদস্তি করে সে সম্মান কুড়ায়। অপরদিকে মজিদ সামান্য ধানের ব্যাপারী হয়ে সবার কাছে একেবারে ধোয়া তুলসী পাতা। জালাল মেম্বারের এইটা মেনে নিতে বহুত কষ্ট হয়। আরেকটা কারণও আছে, গ্রামের 2-1 ছাড়া তেমন কেউ তার লোকদের কাছে ধান বিক্রি করে না। সব যায় মজিদ ব্যাপারীর ধানের আড়তে। এতদিন জালাল মেম্বার চুপ থাকলেও আজ যেন মহা সুযোগ হাতে পেয়েছে। ভাগ্নেকে সে দাবার গুটি বানিয়ে চাল চালবে। একে একে মজিদ ব্যাপারীর সম্মান, ব্যবসা সব ধ্বংস করবে। এত সব ভাবতে ভাবতে জালাল মেম্বারের মুখটা চকিতেই উজ্জ্বল হয়ে ওঠে। মোক্ষম সুযোগ কাজে লাগাতে বহু চিন্তা ভাবনা করে ধাপে ধাপে এগোতে হবে। ঠিক আছে, তোমার যখন পছন্দ আমি আর কি কমু। তয় মজেদ ব্যাপারের লোক এত সহজে রাজি হইব না, ব্যাটা শক্ত। এতক্ষণে কাজের মতো কথা শুনে সেলিম হাঁফ ছেড়ে বাঁচে। মামা যদি বেঁকে বসতো তাহলে তো আবার সোজা করতে অনেক কাঠখোট্টা পোহাতে হতো। সেলিম আর মোড়া ভাঙতে ভাঙতে উঠে দাঁড়ায়, খালি গলায় বলে, আপনি শুধু থানা পুলিশটা হাতে রাখেন, বাদ বাকি সব কাজ আমার। আপনার ভাইকনা যে কাঁচা কাম করে না তা তো আপনার সন্দেহ নেই। জালাল মেম্বারের মুখে যেন দাম্ভিকতার হাসি খেলে গেল। দুইজন মানুষের দুরকম চাওয়া পাওয়া যেন একই রেখাতে মিলিত হচ্ছে। সকাল সকালই আজ যেন সূর্য তার তেজ মাখা রূপ নিয়ে হাজির হয়েছে। বেলা না গড়াতে উত্তপ্ততা ছড়িয়ে পড়েছে চারদিকে। ব্যাপারী বাড়ির বারান্দায় রোদের আলো পড়ে ঝলমল করছে। চারু সকাল সকাল উঠে তার ভাগের কাজগুলো সেরে নিয়ে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। লম্বা চুলের বেনুনি করতে বেশ বেগ পোহাতে হয় তাকে। পদ্মকে এত ডাকাডাকি করে ঘুম থেকে তুলতে পারল না। বেশিরভাগ দিনেই দু বোনকে বেনুনি করে দেয়। হাতের কাছে কোনো সদ্য ফোটা ফুল পেলে গুজে দেয় তাতে। মা চারু, তোমার বইনে কি আজ স্কুল ছুটি দিছে? চারু কোনো মতে বেনুনি করে ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। তার আব্বাজানের প্রশ্নের উত্তর তার কাছে নেই। যার কাছে আছে সে নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে। মজিদ ব্যাপারী এক নজর মেয়ের দিকে তাকায়। তার মধ্যে জবাব দেওয়ার কোনো ভাবমূর্তি নেই। সে তার আপন কাজে ব্যস্ত। মজিদ ব্যাপারী দীর্ঘশ্বাস ফেলে। তার গিন্নি পুকুর পাড়ে আসতেই তুলকালাম লাগবে এই নিয়ে। মেয়ের পক্ষে থাকতে থাকতে সেও সমান অপরাধী হয়ে উঠেছে। উঠানের মধ্যে টানানো দড়িতে গামছা মেলে দিয়ে ঘরে প্রবেশ করতে কারো উচ্চ কণ্ঠে পা থেমে যায় মজিদ ব্যাপারীর। চারুও তার হাতের কাজ থামিয়ে এগিয়ে আসে। মজিদ ব্যাপারীর সামনে উপস্থিত 2-3 জনকে দেখেই কপালে ভাঁজ পড়ে তার। শ্বশুর আব্বা, শরীর ভালো তো? সেলিমের এমন অযাচিত কথা মজিদ ব্যাপারী রক্ত গরম করে তোলে। মেয়ের সামনে সে তার শক্তরূপ প্রকাশ করতে ইচ্ছুক নয় জন্য চুপ করে থাকে। কালো মিয়া পানের পিক ফেলে তার ঐতিহাসিক দাঁত বের করে বলে, হবু জামাইরে এমনি বাড়ির উড়ানে খাড়া করে রাখাটা খারাপ দেখাচ্ছে মিয়া।
ভিতরে বসার ব্যবস্থা করলে ভালোই তো। সেলিম লজ্জার ভাব ধরে বিদঘুটে মার্কা হাসি দিয়ে বলে, বড় মাইয়ার হবু জামাই, এই জন্য দেখেন খালি হাতে আসি নাই, যদু মাইরার দোকান থেকে টাটকা মিষ্টি আনছি। মজিদ ব্যাপারী চারুকে ঘরে যাওয়ার নির্দেশ দিয়ে উঠানে নেমে আসে। এসব আউল ফল কথা রাখো, কোনো দরকারে আসলে কইও না, হইলে বাইরে হয়ে যাও। মজিদ ব্যাপারীর এমন কথা শুনতে যেন প্রস্তুত ছিল সেলিম। মুখের চওড়া হাসি দিয়ে বলে, দরকার না হইলে কি সেলিম আর কোনো কাজ করে? ভাবছিলাম বড় হবু জামাই হিসাবে একটু কদর পামু, তা যখন হইল না তো এখানে দাঁড়াইয়ে শুভ কথা কইয়া ফেলাই। কি কষ্টরা? কালু মিয়া তার সাথে আসা দুইটা চেলা সাথে সাথে মাথা নাড়ায়। ওস্তাদ, কইয়া ফেলান, একবারে জামাই হইয়া আইসা খাতির যত্ন নিয়েন। মজিদ ব্যাপারী আগাম অশুভ বার্তা আজ করতে পেরেও নীরব ভূমিকা পালন করলেন। সেলিম আর ভনিতা না করে তার শুভ বার্তা প্রেরণ করে, আমি আপনার বড় মাইয়া পথ ধরে বিয়া করবার চাই। ব্যাস, নিঃসংকোচ আবেদন। মজিদ ব্যাপারী শান্ত মনে কথাটা হজম করে, অতঃপর শীতল কণ্ঠে বলে, যে পথ দিয়ে আইসো সেই পথ দিয়ে সোজা নাইমা যাও, ভবিষ্যতে এই ধরনের কথা মুখেও আনবা না। আমার মাইয়ার এত অকাল পড়ে নাই যে তোমার লগে বিয়া দিতে হইব, ওর বাপ এখনো বাইসে আছে। সোজা সাপটা অপমানে সেলিমের চোখ মুখ শক্ত হয়ে যায়, ক্রোধ মিশ্রিত স্বরে গর্জন করে ওঠে, তাইলে কি আপনি মরলে বিয়া দিবেন? যদি তাই হয় তাইলে কোন ব্যবস্থা কইরা দেই, শুভ কাজে দেরি করবার নাই। কথাটা বলা মাত্রই সপাটে চর গালে গিয়ে বসে সেলিমের। উঠানে ধান খেতে আসা দু একটা পাখি চরের দমকে উঠে যায়। পাক ঘরের আড়াল হতে যাবতীয় ঘটনা দেখতে থাকে নূরজাহান বেগমের আত্মা কেঁপে ওঠে। না চাইতেও সাপের লেজে যেন পা পড়ে গিয়েছে। আর একটা কথা, যদি মুখ দিয়া বাইর হয় আর এক গালও কিন্তু বাদ পড়বো না। মজিদ ব্যাপারীর এহেন কাণ্ডে কালো মিয়া সহ চেলাপেলা ভরকে যায়। তাদের ওস্তাদ তাদের সামনে এমন চর খেয়েছে, বিষয়টা যেন অষ্টম আশ্চর্যের মতো। সেলিম মিষ্টির প্যাকেট উঠোনে ছুঁড়ে দিয়ে গালে হাত বোলাতে বোলাতে বিকৃত কণ্ঠে বলে, কামটা ভালো করলা না ব্যাপারী, তোমার মাইয়ারে বিয়া করার জেদ আরো চাইপা গেল আমার ঘরে। তোমারে বধ কইরা তোমার মাইয়ারে বিয়া করুম, কথাটা মাথায় ঢুকাইয়া নিও। চোখের পলকে পরিস্থিতি কেমন কালো মেঘের মতো ঘনীভূত হয়ে উঠল। সেলিম সহ চেলাপেলাদের প্রস্থান ঘটতে নূরজাহান বেগম ছুটে আসেন স্বামীর কাছে। কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে, এখন কি হইব পদ্মরাব্বা? মজিদ ব্যাপারী স্থির ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। শয়তানগুলো যে সহজে ছাড়বে না সেটা ভালো করেই জানে, তবুও নিজেকে যথাসম্ভব শক্ত রাখে, কেননা সে ভেঙে পড়লে তার স্ত্রী মেয়ে দুটো ভেঙে পড়বে। আল্লাহ যা চাইবো তাই হইব, চিন্তা করো না তুমি। নূরজাহান বেগম নিষ্পলক চেয়ে থাকেন স্বামীর দিকে। মজিদ ব্যাপারী আলতো হেসে বলে, তুমি কি এখন এইটা নিয়েই পড়া থাকবা? খাইতে দাও, কাজে যাইতে দেরি হয়ে যাইতেছে। যাক, অবশেষে আমার কথা মনে পড়লো। তাহলে আমি তো ভেবেছি তোমার সামনে উপস্থিত না হওয়া অবধি আমার কথা মনে আসবে না। ভুলে যাব কেন? তুমি তো আমার রাজ্যের বেগম সাহেবা। কোনো শিকড়হীন রাজা কি আর একমাত্র রানীকে ভুলে যেতে পারে? ফোনের অপর পাশ থেকে মৃদু হাসির আওয়াজ পেতেই সানজিতের গম্ভীর ভাবটা কেটে স্বাভাবিক হয়ে আসে। মনে মনে ভাবে, যাক, আজ অল্পতেই তাহলে অভিমানের পাল্লাটা গলানো গেল। ফোনের ওপাশ থেকে ফের আওয়াজ আসে, আসবি কবে? সানজিত সরল গলায় বলে,